গুমট আকাশের নিচে কোলাহলপূর্ণ ঢাকা শহরটা যেন আজ বেশ থমথমে, এই আলো, এই অন্ধকার। কিছুক্ষণ আগে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, ঝড়ো হাওয়ার তাণ্ডবে এলোমেলো হলো চারপাশ। ঘণ্টাখানেকের তীব্র বৃষ্টির শেষে ক্লান্ত হয়েই গতি কমিয়ে পরিবর্তিত হলো মৃদু ঠান্ডা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টিতে। আমি দরজা খুলে বারান্দার লাইট জ্বালিয়ে দিলাম, পা বাড়ালাম বারান্দার ভেজা মেঝেতে। ধ্রুবর বেলি গাছগুলোর বিধ্বস্ত অবস্থায় দেখেই মন খারাপ হলো। ডালপালা একদম নেতিয়ে গেছে। এতদিনের যত্নে বেলি গাছে যে কয়টা কলি এসেছিল তা প্রায় বেশিরভাগই ঝরে পড়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। বেলি গাছগুলোকে ঠিক করে দিতেই কলিং বেল বেজে উঠল। মণিমা তুলতুলের গায়ে মালিশ করে দিচ্ছে, তাই আমি বারান্দা থেকে পা টিপে টিপে রুমে আসলাম। ওনায় ভেজা হাত মুছে ছুটে চললাম দরজা খুলতে। দরজা খোলা মাত্রই ধ্রুবকে দাঁড়িয়ে চুল ছাড়তে দেখলাম। শার্টের কিছু কিছু জায়গা ভেজা, মুখে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। আমার দিকে তাকিয়ে স্মিত হেসে শার্টের হাতায় মুখ মুছলেন তিনি। ভেতরে আস্তে আস্তে উচ্চ স্বরে বললেন, আমার তুলতুল পাখি কোথায়? আমি দরজা লাগিয়ে ওনার পেছন পেছন এসে গাঢ় স্বরে বললাম, সবসময় আমার তুলতুল পাখি, আমার মেয়ে। এসব বলেন কেন? ধ্রুব সোফায় গা এলিয়ে দিয়ে বসলেন বেশ আরাম করে। আমার দিকে চেয়ে ভ্রুজোড়া নাড়িয়ে পাল্টা প্রশ্ন দিলেন, আমার মেয়েকে আমার মেয়ে বলবো না, তাহলে কার মেয়ে বলবো? আমি কণ্ঠে ক্ষীণ বিরক্তি ভাব নিয়ে বললাম, অদ্ভুত তো, তুলতুল কি আপনার একার মেয়ে নাকি যে সবসময় আমার মেয়ে করতে হবে? অবশ্যই আমার মেয়ে, তাই আমার মেয়ে, আমার তুলতুল, এসবই বলবো, তাতে আপনার কি? ধ্রুব তেরা কথায় আমার মেজাজ খারাপ হলো। অসহ্যকর, মেয়েদের মতো কিভাবে গায়ে পড়া ঝগড়া করছেন। আমি ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাব, তার আগেই মণিমা তুলতুলকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত তর্ক করছিস? মণিমা ধ্রুবর পাশে বসতেই ধ্রুব তুলতুলকে নিয়ে নিজের কোলে নিয়ে নিলেন। তুলতুলের গালে চুমু দিয়ে আর চোখে আমার দিকে চেয়ে বললেন, বুঝলে তো মা, আমার তুলতুলকে এখন আমার বললেও কিছু মানুষের শরীর ছ্যাদ করে জ্বলে ওঠে। আপনার মেয়ে কি? তুলতুলকে কি আপনি একা জন্ম দিয়েছেন নাকি? তুলতুল আমারও মেয়ে। ধ্রুবর কথায় বিরক্ত হয়ে মুখ ফুঁসে কথাটা বলে ফেললাম। তৎক্ষণাৎ নিজের কথাটাই লজ্জা পেলাম। মণিমা বুঝলেন আমার অস্বস্তি বোধ, তাই তিনি কথা পাল্টানোর জন্য বললেন, তোরা থাম তো, বাচ্চাদের মতো ঝগড়া করিস না, তুলতুল নিজেই বলবে ও কার মেয়ে। আমি মাথা তুলে তাকালাম তাদের দিকে। ধ্রুব মিট মিট করে হাসছেন। ওনার হাসিতে আমি আবারও লজ্জা পেলাম। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। মণিমা তুলতুলের দৃষ্টি আকর্ষণ করার জন্য হাতে তালি দিয়ে আদুরে গলায় বললেন, দিদি বলো তো, তুমি কার মেয়ে, মাম্বার নাকি পাপ্পার? তুলতুল কি বুঝলো জানি না, তবে সে খিলখিল করে হেসে বলল, কিন্তু কিছু বলল না। খানিকক্ষণ বাদেই তুলতুল ধ্রুবর কোল থেকে নেমে পুরো ড্রয়িং রুমে ঘুরে এসে আমার পা জড়িয়ে ধরে মাম্মা মাম্মা বলে ডাকতে লাগলো। আমি তুলতুলকে কোলে নিয়েই বিশ্বজয়ী হাসি দিলাম। ধ্রুবর দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, দেখলেন তো তুলতুল কার মেয়ে, তাই এখন থেকে আমার করবেন না, হয় আমাদের মেয়ে বলবেন, না হয় কিছুই বলতে পারবেন না। ধ্রুব তার ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন। সোফা থেকে উঠে শার্ট চারা দিয়ে মিনমিনিয়ে বললেন, পুরো বাড়িটাই আমার বিরুদ্ধে চলে গেছে, প্রতিটা মানুষ আমার বিপক্ষে ষড়যন্ত্র করছে, সবগুলো রাজাকার। আর এই যে তুলতুল পাখি, আপনি আবার আমার কাছে কিছু চেয়ে আবদার করলে তখন বোঝাবো এই বিরোধী দল কি করতে পারে। ধ্রুব তুলতুলের গালে টান দিয়ে এই রুমে চলে গেলেন। মণিমা আর আমি সশব্দে হেসে ফেললাম ধ্রুবর কথা শুনে। তুলতুল আমাদের হাসি দেখে বেশ উৎসাহ পেল। আমার কোল থেকে নেমে চোখ বন্ধ করে খিলখিল করে হাসতে লাগলো। আধো আধো বলিতে অস্ফুট স্বরে বলল, লাজাকার লাজাকার। আমি আর মণিমা দুজনেই বিস্মিত হয়ে তুলতুলকে দেখতে লাগলাম। তুলতুল হাতে তালি দিয়ে লাফাচ্ছে আর ভীষণ আগ্রহ নিয়ে লাজাকার লাজাকার বলছে। তাল হারিয়ে সামনের উবু হয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে সে একই কথা বলে যাচ্ছে। হয়তো শব্দটা তার ভীষণ পছন্দ হয়েছে। আমি বিরক্তি নিয়ে মণিমাকে বললাম, দেখেছো মণিমা, তোমার ছেলে এসব কি শিখিয়ে গেল? মণিমা হতাশ নিঃশ্বাস ফেলে ক্ষীণ স্বরে বললেন, তোরা সবাই আমাকে পাগল বানিয়ে ছাড়বি। আব্বু আজ সকালেই ব্যবসার কাজে সিলেট গেছে, তাই মণিমা তুলতুলকে নিজের কাছেই রেখে দিয়েছে। তুলতুলকে মণিমার রুমে ঘুম পাড়িয়ে রেখে আসতে আসতে প্রায় 11টা বেজে গেল।
রুমে ঢুকেই ধ্রুবকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখলাম। আমি সেদিকে এক ঝলক তাকে ড্রেসিং টেবিলের সামনে এসে আপন মনে চুল আঁচড়াতে লাগলাম। চুলগুলো হাত খোপা করে বিছানার কাছে আসতেই ধ্রুব বললেন, আসুন তুলতুলের আম্মু। ধ্রুব বিছানায় শুয়েই এক হাত বাড়িয়ে চোখের ইশারায় আমাকে তার বুকে আসতে বললেন। বাচ্চাদের যেমন করে নিজের কাছে আসার জন্য হাত বাড়িয়ে দেওয়া হয়, ঠিক সেভাবেই। আমার কপাল কুঁচকে এলো। সরু চোখে ওনার দিকে চেয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলাম, আসুন মানে কোথায় আসবো? কোথায় আবার? আমার বুকে। ধ্রুব সহজ সরল জবাবে আমার চাহনি আরও তীক্ষ্ণ হলো। বললাম, বুকে কেন? ধ্রুব বুক খেপহীন গলায় বললেন, আপনি তো কান্না করার জন্য আর ঘুমানোর জন্য আমার বুক শেয়ার নিয়েছেন, তাই না? তাহলে আসুন, ঘুমানোর সময় হয়েছে তো। আপনি আবারও আমার সাথে মজা করছেন? ধ্রুব অমায়িক ভঙ্গিতে হেসে বললেন, আপনার সাথে কি আমার মজা করার সম্পর্ক নাকি যে মজা করব? আসুন আসুন, বুকে মাথা রেখে ঘুমিয়ে যান, অনেক রাত হয়ে গেছে। আমি লাইট অফ করে বিছানার এক পাশে শক্ত শুয়ে তিক্ত গলায় বললাম, সারাদিন অনেক সময় পাবেন আমাকে নিয়ে মজা করার জন্য, তাই রাত বিরেতে এসব ফাজলামো না করে ঘুমান। ভালো কথা বললে এই দোষ। ধ্রুব উদাসীন গলায় কথাটা বলে অন্য পাশ ফিরে শুলেন। আমি ওনার থেকে কিছুক্ষণ চেয়ে থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই নিজেকে ধ্রুবর বুকে আবিষ্কার করলাম। ওনার বুকে কিভাবে আসলাম, কখন আসলাম, তা আমি কিছুই জানি না। ঘুমের মধ্যে বেশি নাড়াচাড়া করার অভ্যাস কিংবা কারো গায়ে হাত পা তুলে দেওয়ার অভ্যাসও আমার নেই। তাহলে কিভাবে ওনার কাছে এলাম? তাহলে কি ধ্রুব এনেছেন? ঘুমিয়ে থাকা মস্তিষ্কে এর কোনো উত্তর পেলাম না। আর কোনো কিছু না ভেবে খুব সাবধানে ওনার হাত ছড়িয়ে উঠে পড়লাম। সরু চোখে তাকিয়ে পরখ করতে লাগলাম ওনাকে। উনি কি ঘুমের মধ্যে আমাকে নিজের কাছে নিয়ে এসেছেন? আমি নিম্ন স্বরে ওনাকে ডাকলাম, কিন্তু তিনি উঠলেন না, বেঘরে ঘুমাচ্ছে। আমি ওনার ঘুমের ডিস্টার্ব না করে উঠে গেলাম। ফ্রেশ হয়ে বারান্দায় আসতেই বেলে গাছে ফুটন্ত বেলি ফুল দেখে আনন্দে মন ভরে গেল। বৃষ্টি ভেজা স্নিগ্ধ শুভ্র রঙের ফুল, মুগ্ধতায় আমার চোখ দুটো চিকচিক করে উঠল। আবারও ফিরে আসলাম রুমে। ধ্রুবর হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে উৎসদিত কণ্ঠে বললাম, তুলতুলের আব্বু উঠুন, আপনার বেলি গাছে ফুল ফুটেছে, আসুন না দেখে যান। বেশ কিছুক্ষণ ডাকার পর ধ্রুব দারুণ বিরক্তি নিয়ে উঠে বসেন। চোখ মুখ খিচে ঘুম জড়ানো কণ্ঠে বলেন, কি শুরু করলেন সকাল সকাল? এভাবে তো তুলতুলও আমাকে ডেকে ওঠায় না। আমি কোনো জবাব না দিয়ে ওনার হাত ধরে বারান্দায় নিয়ে আসলাম। গাছগুলোর সামনে দাঁড় করে আনন্দিত গলায় বললাম, দেখুন, আমি আমার দায়িত্ব পূরণ করেছি, গাছে ঠিক মতো যত্ন নিয়েছি, আর এখন দেখুন ফুলও ফুটে গেছে। ধ্রুব চুপচাপ কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকলেন, আর মোড়া ভেঙে আমার দিকে শীতল চাহনি দিয়ে বললেন, হ্যাঁ, দায়িত্ব নেওয়া শিখেছ, এখন শুধু ফুলগুলো সব ভালোবাসা হয়ে যাওয়ার অপেক্ষা। ফুলের স্নিগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলার পালা। সানশাইন। তুলতুলের আম্মু, একটু এদিকে আসুন তো। ধ্রুবর গলা ফাটানো ডাকে আমি দ্রুত প্রায় ছুটে আসলাম রুমে। ধ্রুব তার ঘামে ভেজা শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়, দু হাত দুদিকে ছড়িয়ে রেখে চোখ দুটো বন্ধ করে রাখা, পা দুটো বিছানার বাহিরে ঝুলছে, যেন কোনো বলহীন শরীর পড়ে আছে। আমি কিছুটা এগিয়ে এসে সাহসে উদ্বিগ্ন গলা জিজ্ঞেস করলাম, কি হলো, ডাকছেন কেন? কিছু লাগবে? গত দুদিন ধরে ভীষণ গরম পড়েছে। উত্তপ্ত সূর্যের রশ্মি কাটার মতো বিঁধে যেতে চায় শরীরে। দিনের শেষে বেলাতেও এসে থেকে যায় প্রখর রোদের রেশ। ধ্রুব অফিস থেকে আসার মিনিট খানেক আগে কারেন্ট গেছে। আধ ঘন্টা হতে চলল, অথচ এখনও কারেন্ট আসার নাম নেই। 3 দিন ধরে গাড়ি না থাকায় এই তীব্র গরমে রিক্সায় যাতায়াত করেছে সে। আব্বু বাসার গাড়ি নিয়ে সিলেট গেছে, আর অফিসের গাড়ি সে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে নারাজ। নারী কর্মচারীদের জন্য রাখা গাড়ি যদি সে নিজেই ব্যবহার করে, তাহলে রাত বিরেতে অফিসের মেয়েদের বাসায় পৌঁছে দেওয়ার ঝামেলা হবে। অফিসের মেয়েদের নিরাপত্তা নিয়েও ধ্রুব বেশ সচেতন। এই নির্লিপ্ত মানুষটা যেন সব কিছুরই খেয়াল রাখে, নিজের অসুবিধা হলেও অন্যদের যেন কোনো অসুবিধা না হয়। ধ্রুব উঠে 2 হাত পেছনের দিকে ভর দিয়ে বসলেন। তার শার্টের উপরে 3টা বোতাম খোলা, বুকে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। ক্লান্তি মাখা তার মুখ, ঠোঁটের কোণে তরল ভঙ্গির হাসি। তার বড় বড় চোখের ক্লান্তি মাখা বিষণ্ণ চাহনি স্থির করলেন আমার চোখে। ঠোঁট নাড়িয়ে অলস ভঙ্গিতে বললেন, কেন, কোনো কারণ ছাড়া আপনাকে ডাকা বারণ বুঝি? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না না, তা হবে কেন?
আসলে তুলতুলকে খাওয়াচ্ছিলাম তো, তাই আর কি। ধ্রুব উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনাকে আসতে দেখেই ভীষণ অস্বস্তিতে দৃষ্টি নামিয়ে নিলাম। তিনি ঝুঁকে তার মুখ নিয়ে এলেন আমার কানের কাছে, ফিসফিসিয়ে বললেন, শুধু কি মেয়ের খেয়াল রাখলেই হবে? মেয়ের আব্বুকেও তো একটু সময় দিতে হবে। ধ্রুবর এতটা কাছে আসা আর তার ফিসফিসিয়ে কথা বলায় আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ধুকপুকানি তীব্রভাবে বেড়ে যেতে লাগলো। পাঁজরের হাড়গোড় ভেঙে এখনই যেন হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে আসতে চাইছে। ভ্যাপসা গরমেও শরীরে শীতল হাওয়া বয়ে গেল। আমার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় শুকনো ঢোক গিললাম। মাথা তুলে চোখ দুটো বড় বড় করে চাইলাম। লজ্জা মিশ্রিত দৃষ্টি যে স্থির হলো ধ্রুবর ঘামার্থ মুখে। বুকে চিরচেনার সেই পুরুষালী গন্ধ, যে গন্ধে এখন প্রতিদিন সকালেই আমার দেহের প্রতিটি লোমকূপ শিউরে ওঠে। 4 দিন যাবৎ ঘুম থেকে উঠলেই এই ঘামার্ত বলিষ্ঠ বুকে নিজেকে খুঁজে পাই। রাতে দুজন দুপাশে ঘুমালো, ঘুম ভাঙতে নিজেকে ধ্রুবর বাহুডোরে বন্দি অবস্থায় আবিষ্কার করি। কখন আর কিভাবে এমনটা হয় তা আমার জানা নেই। রহস্যময় হয়ে থাকে আমার প্রতিটি সকাল। এই যে তুলতুলের আম্মু, কোথায় হারিয়ে গেলেন? আমার ধ্যান ভাঙল। আগ্রহ নিয়ে চাইলাম ধ্রুবর দিকে। আমার থেকে 2 পা দূরত্বে দাঁড়িয়ে আছেন তিনি। ঠোঁটের কোণে মৃদু হাসিটা প্রসারিত হয়ে ছড়িয়ে পড়ল চিবুকে সহ সারা মুখে। আমাকে নিরুত্তর দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব একটা শপিং ব্যাগ এগিয়ে শুধালেন, এটা আপনার জন্য। আমি তার হাতের ব্যাগটার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, কি এটা? আপনার জিনিস, আপনি নিজেই খুলে দেখুন। ধ্রুব আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েই পুনরায় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লেন। আমি বেশ আগ্রহ নিয়ে ব্যাগ খুলে দেখলাম। ধ্রুবর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে বললাম, নতুন ফোন, কিন্তু ফোন দিয়ে আমি কি করব? সেদিন তো একটা ফোনের হত্যা করলেন, তাই দ্বিতীয় হত্যাকার্য সম্পূর্ণ করার জন্য এটা এনে দিলাম। নিশ্চিতে করবেন, তেমন কোনো তাড়াহুড়া নেই। ধ্রুবর রসিকতায় আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমার সাথে এসব রসিকতা না করলে কি আপনার ভালো লাগে না? ধ্রুব জবাব দিলেন না, সবসময়ের মতোই হাসলেন। আমি হতাশ হয়ে মিহি কণ্ঠে বললাম, আমার তো ফোনের দরকার ছিল না, শুধু শুধু টাকা নষ্ট করে ফোন কিনে আনলেন কেন? ধ্রুব উঠে আবারও আমার কাছে আসলেন। গভীর দৃষ্টিতে তাকালেন আমার প্রশ্নাত্মক চোখের দিকে। ঘামে কপালে লেপ্টে থাক আমার চুলগুলো ঠিক করে উদাসীন গলায় বললেন, এখন দরকার না থাকলে কিছুদিন পর দরকার হবে। তোমার জন্য না হলেও আমার ভীষণ প্রয়োজন পড়বে সানশেন। ধ্রুব রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার কথা মানে বুঝে বিমূঢ় দৃষ্টি তার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। মাঝে মধ্যে খুব অদ্ভুত আচরণ করেন উনি। ভীষণ পেঁচানো ধরনের কথাবার্তা বলে, আমার মাথা এলোমেলো করে দেন। আমি কিছুই বুঝি না ওনার এমন পেঁচানো কথা। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। অনু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। খাবার টেবিলে মণিমার গম্ভীর কণ্ঠস্বর শুনে কিঞ্চিৎ বিস্ময় নিয়ে মাথা তুলে তাকালাম। সহসা খানিক কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, কিসের সিদ্ধান্ত মণিমা? 2 দিন পর থেকেই তো তোর মার বাসায় থাকবে। ধ্রুব তোর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে 2 দিন পর তোকে ওই বাসায় দিয়ে আসবে। আমি হতভম্ব হয়ে স্থির হয়ে বসে রইলাম। অবিন্যস্ত দৃষ্টিতে কখনো মণিমা, কখনো ধ্রুব, আর কখনো আব্বুর দিকে তাকাতে লাগলাম। বোঝার চেষ্টা করলাম পরিস্থিতি, কিন্তু ব্যর্থ হলাম। সবাইকে স্বাভাবিক লাগছে, এ বিষয়ে আমি অবগত না থাকলেও তাদের মধ্যে এ নিয়ে অনেক আগে আলোচনা হয়েছে, তা তাদের ভাবগতি দেখেই বোঝা যাচ্ছে। আমি নিজেকে যথাসাধ্য সামলিয়ে নিয়ে ক্ষীণ স্বরে বললাম, কি বলছো মণিমা? ওই বাসায় কেন থাকবো? মণিমা জবাব দিলেন না। আমি উত্তরের আশায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতেই খাচ্ছে। মণিমা আর আমার কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। মণিমা তার আঁচল দিয়ে তুলতুলের মুখ মুছে গভীর মুখে বললেন, যা বলছি ঠিক বলছি। 5 দিন পর তোর এক্সাম। এখানে থাকলে তোর পড়াশোনা কিছুতেই হবে না। সারাক্ষণ তুলতুলকে নিয়ে ব্যস্ত থাকবি। পরীক্ষার পড়া কিছুই পড়তে পারবি না। বিয়ের জন্য পড়াশোনা এমনিতে অনেক পিছিয়ে গেছিস। তাছাড়া এখান থেকে তোর ভার্সিটি অনেকটা দূরে হয়ে যায়। প্রতিটা দিন এতটা পথ জার্নি করে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। তাই আমি ঠিক করেছি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুই ওই বাসায় থাকবি। আমি ভরকে গেলাম। ভীষণ অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। তুলতুল আর বাকি সবাইকে ছাড়া থাকবো ভেবেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করলাম। গলার স্বর আটকে গেল। কি বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারলাম না।
দলা পাকিয়ে গেল সব কিছু। চোখ দুটো ভীষণ আবেগে ঝাপসাও হয়ে এলো। মণিমা আমার প্রতি উত্তরে অপেক্ষা করলেন না, তুলতুলকে কোলে নিয়ে চলে গেলেন রুমে। আমি আহতের দৃষ্টিতে একবার ধ্রুবর দিকে আরেকবার আব্বুর দিকে তাকালাম। আব্বু খাওয়া শেষে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না মা, তোর মা এসব নিয়ে অনেক বেশি সিরিয়াস। নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকবে, কারো কোনো কথাই শুনবে না। একে একে সবাই চলে গেল। আমি এখনো স্তব্ধ হয়ে বসে রইলাম। ধ্রুবও কিছু বললেন না, একবারও মণিমাকে বাধা দিলেন না, আমাকে আশ্বস্ত করার জন্যও কিছু বললেন না। কেন এমন নিষ্ঠুরতা করছেন আমার সাথে? আমি কোনো রকম ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে ড্রয়িং রুমে আসলাম। ধ্রুব আর আব্বু সোফায় বসে অফিসের কাজ নিয়ে আলোচনা করছে। আমি দীর্ঘশ্বাস ফেলে মণিমার রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজার কাছে এসে থমকে দাঁড়ালাম। ভয় করছে খুব, বুক ধুকপুক ধুকপুক করছে তীব্র গতিতে। চেনা মানুষটাকেও ভীষণ অচেনা লাগছে, ভয় লাগছে। আমি ইতস্তত করে বললাম, মণিমা আসবো? আমার রুমে আসতে অনুমতি নেওয়া শুরু করলি কবে থেকে? থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ এসে বস এখানে। মণিমা দারুণ বিরক্তি নিয়ে কথাগুলো বললেন, তবে একবারের জন্য আমার দিকে ফিরে তাকালেন না। আমি থমথমে পায়ে রুমে এসে বিছানার এক পাশে কাচুমাচু হয়ে বসলাম। অনেক কথা বলার আছে, তবে মুখ ফুটে কিছু বলতে পারলাম না। মণিমা তুলতুলের মাথায় তেল দিতে দিতে সহজ গলায় বললেন, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে তোকে বলার জন্য। সেগুলো মনোযোগ দিয়ে শুনবি, তারপর যা ইচ্ছে তাই করিস। আমি তোকে কখনো মোহনার থেকে আলাদা করে মনে করিনি অনু। তোর জন্মের পরের দিন বেশিরভাগটা সময় তুই আমার কাছে আর মোহনার কাছেই ছিলি। যদিও বা ধ্রুবর আব্বু বিজনেসের জন্য আমরা সপরিবারে সিলেট চলে গিয়েছিলাম, কিন্তু তোর আম্মুর কাছে প্রায়ই তোর খোঁজ খবর নিতাম। তুই হয়তো জানিস না, মোহনা বিয়ে করেছিল ভালোবেসে, তবে বিয়ের পর সেই ভালোবাসার বেশি দিন ছিল না। শ্বশুরবাড়ির নানান ঝামেলায় আমার মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই হয়তো তুলতুলকে জন্ম দেওয়ার সময় বেঁচে থাকার জন্য মানসিক শক্তিটুকু পায়নি, হাঁপিয়ে উঠেছিল নিজের জীবন নিয়ে। তাই হয়তো হার মেনে নিয়েছে। মণিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, খানিকক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলেন, তোকে আমি সেদিন পার্কে দেখা মাত্রই চিনে ফেলেছিলাম। তোর অভাবে ভেঙে পড়া দেখে মনে হচ্ছিল আমি মোহনাকেই দেখছি। ভীষণ কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু তুলতুলের জন্য তোকেই নিজের ছেলের বউ করে নিয়ে আসতে হবে সেটা ভাবিনি। তুই যখন ছোট ছিলি তখন নিশ্চয়ই মজার ছলে তোর মাকে বলেছিলাম তোর সাথে ধ্রুবর বিয়ে দেব। কথাটা সত্যি হয়েছে, মণি আন্টি থেকে মণিমা হয়েছি। তবে তোকে কখনোই আমি ছেলের বউ হিসেবে দেখিনি, সবসময় নিজের মেয়ে মনে করেছি। তাই আমি তোর বিষয়ে কোনো হেয়ালি করতে চাই না। মোহনার খুব ইচ্ছে ছিল পড়াশোনা চালিয়ে যাওয়ার, কিন্তু বিয়ের পরে তো ঝামেলা আর মানসিক চাপের জন্য তা আর হয়নি। এজন্য আমি চাই না তোর বেলাও সেরকম কিছু হোক। আমি চাই তুই তোর পড়াশোনা ঠিক মতো চালিয়ে যা, তারপর না হয় সংসারে মন দিস, তখন আমার কোনো আপত্তি থাকবে না। আশা করি তুই আমাকে ভুল বুঝবি না। আমি অপলক তাকিয়ে রইলাম মণিমার দিকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। বরাবরের মতোই লুকানোর চেষ্টা করলেন তার সকল কষ্ট, সকল ব্যথা। সবসময় সবাইকে ধমকের উপরে রাখা এই সাহসী নারীরাও কষ্টে আছে। চোখ ভিজে আসার মতো বিষণ্ণতায় ঘেরা কিছু আবেগ আছে। মেয়ে হারানোর কত কষ্টে কাতর হয়েও সবার মুখের দিকে চেয়ে নিজেকে শক্ত রাখার দারুণ ক্ষমতা আছে। এক যুগ পর দেখা হলেও ঠিক সেই আগের মতোই মমতায় জড়িয়ে নেওয়ার মতো অসীম ভালোবাসা আছে তার বুকে। এই মানুষটা শুধুই ভালোবাসার, যাকে শুধুই ভালোবাসা যায়, কখনো ভুল বোঝা যায় না। আমি নিজ শব্দে তুলতুলকে মণিমার কোল থেকে নামিয়ে আমি নিজেই মাথা রেখে শুয়ে পড়লাম। তুলতুল হামাগুড়ি দিয়ে এসে আমার বুকের সাথে মিশে শুয়ে রইল। আমি জড়িয়ে ধরলাম তাকে। মণিমা আমার মাথায় হাত রাখলেন, পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি নিশ্চুপ থেকে উপলব্ধি করলাম মণিমার নিঃস্বার্থ ভালোবাসা আর আমার বুকের সাথে জড়িয়ে রাখা তুলতুলের প্রতি নিজের দুর্বলতা। এই মানুষগুলো ছাড়া আমি অচল, তাদের ভালোবাসা ছাড়া আমার আর কিছুই নেই। ডাইনিং টেবিলে আমাদের সামনে গম্ভীর গম্ভীর কথা বলার পর এখানে এসে এত ভালোবাসা আসলো কিভাবে? তা তোমার সব রাগের আগে ভাব কি শুধু আমার সামনেই দেখাও নাকি মণি? আব্বুর কথায় মণিমা তীক্ষ্ণ চোখে ওনার দিকে তাকালেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, আপনারা বাপ ছেলে যেমন আপনাদের সাথে তেমন করে কথা
আপনারা ভাবছিল যেমন আপনাদের সাথে তেমন করে কথা বলি, বুঝলেন? আব্বু কিছু বলতে যাবে, তার আগে আমি থামিয়ে দিয়ে বললাম, থামো তোমরা, আমি এখান থেকে যেয়ে নিই, তারপর আবার শুরু করো, কেমন? আমি মণিমার কোল থেকে মাথা মাথা তুলে উঠে বসতেই খেয়াল করলাম তুলতুল ঘুমিয়ে পড়েছে। আমি খুব সাবধানে তুলতুলকে কোলে নিয়ে বেডরুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। পেছন থেকে মণিমা আর আব্বুর ঝগড়া শোনা গেল। আব্বুও পারে বটে, সারাক্ষণ মণিমাকে না খেপালে তার হয়তো ভালোই লাগে না। ইচ্ছে করে মণিমাকে রাগায়, আর মণিমা সবটা যেন কৃত্রিম রাগ নিয়ে আব্বুর সাথে ঝগড়া করে। এটাই হয়তো তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এভাবে ঝগড়া করে হয়তো কাটিয়ে দেবে সারা জীবন। চোখের পলকে শেষ হয়ে এলো 2 দিন। ধ্রুব নিজেই আমার সকল বই খাতা আর প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে নিয়ে রাখছেন। তার মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তনও লক্ষ্য করা যায়নি 2 দিনে। আমার চলে যাওয়া নিয়ে আমার সঙ্গে একটি কথাও বলেনি। পুরোটা সময় ছিল স্বাভাবিক। আমি চলে যাওয়াতে কি তার কোনো ভ্রুক্ষেপ নেই? উনি কি এমনটাই চেয়েছিলেন? এতেই কি খুশি, নাকি অন্য কিছু? আমি বুঝতে ভুল করছি। চলো তুলতুলের আম্মু, গাড়িতে সব কিছু রাখা হয়ে গেছে। ধ্রুবর কথায় আমি আহত দৃষ্টিতে এক ঝলক তার মুখ পানে তাকালাম। দৃষ্টি সরিয়ে স্থির করলাম মণিমার দিকে। ঠোঁট প্রসারিত করে মলিন হাসলেন মণিমা। আমি তৎক্ষণাৎ ওনাকে জড়িয়ে ধরলাম। ভীষণ কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে যেতে। বুকে চিনে চিনে ব্যথা অনুভব করলাম। মণিমা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ধুর বোকামে, এভাবে মন খারাপ করিস কেন? মনে হচ্ছে আমি একবারের জন্য তোকে পাঠিয়ে দিচ্ছি। মাত্র তো কয়েকদিনের ব্যাপার। আর তাছাড়া তোর বন্ধের দিন আমি তো যাবই তুলতুলকে নিয়ে। আর আমি যেতে না পারলেও ধ্রুব তোকে নিয়ে আসবে। তারপর পরীক্ষা শেষ হলে একেবারেই নিয়ে আসবো। মন খারাপ করিস না। আমি মাথা নাড়িয়ে জোরালো কণ্ঠে বললাম, নিজের খেয়াল রেখো মণিমা, আর তুলতুলকেও দেখে রেখো। আমি মণিমাকে ছেড়ে তুলতুলকে কোলে নিলাম। তুলতুল হাসছে। মেয়েটা সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, আমাকে না পেলে কি কান্না করবে? এতগুলো দিন আমাকে না দেখে ভুলে যাবে না তো? তুলতুল আমার গালে তার ঠোঁট ঘষছে, আস্তে আস্তে করে কামড় দিচ্ছে আমার গালে। আমি হালকা হেসে তুলতুলের গালে চুমু দিয়ে বললাম, মামা খুব তাড়াতাড়ি এসে পড়বে তুলতুল, একদম কান্না করবে না, ঠিক আছে? তুলতুল হাততালি দিয়ে থেমে থেমে অস্পষ্ট স্বরায় উচ্চারণ করলো, মাম্মা ঘুরে যাব। ধ্রুব তাড়া দিতেই মণিমা তুলতুলকে আমার কোল থেকে নিতে চাইল, তবে তুলতুল যাচ্ছে না। শক্ত করে ঝাপটে ধরে আছে আমাকে। মণিমা বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হলো। তুলতুল কিছুতেই আমাকে ছাড়তে রাজি না। আর কোনো উপায় না পেয়ে জোর করে আমার কাছ থেকে নিয়ে নিল তুলতুলকে। সাথে সাথে তুলতুলের কান্না শুরু হলো। চেঁচিয়ে বলে উঠল, মামা ঘুরে যাব, মামা ঘুরে যাব। আমার মন খারাপ হলো ভীষণ। মেয়েটা হয়তো ভেবেছিল আমি তাকে নিয়ে ঘুরতে যাব। মণিমা তুলতুলের কান্না থামানোর চেষ্টা করতে করতে বললেন, তোরা যা, আমি ওকে সামলাচ্ছি। আর অনু, তোর তুলতুলকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না, ওর কান্না একটু পরেই থেমে যাবে। আমি কিছুই বললাম না। পুরোটা সময় চেয়ে থাকলাম তুলতুলের দিকে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করছে তুলতুল। আমার কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, জেদ দেখাচ্ছে। চোখের জলে সারা মুখ লেপটে গেছে, সাথে সাথে মুখ লাল হয়ে গেছে তার। আমি এগিয়ে যেতে নিলেই ধ্রুব আমার হাত ধরে হাঁটা শুরু করলেন। আমাকে গাড়িতে বসিয়ে দিতে দিতে বললেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে তুলতুলের আম্মু, তাড়াতাড়ি বসুন তো, আমাকে আবার রাতে একবার অফিসে যেতে হবে। আমি বসলাম। গাড়ি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে থাকলাম বাড়ির দিকে। দূরত্ব বাড়ছে, সেই সাথে চোখের আড়াল হচ্ছে সব কিছু। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। না চাইতেও চোখে জল আসলো। অনিচ্ছাতেই সেই জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। আমার জানা মতে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো হচ্ছে কেন? বাপের বাড়ি যাচ্ছেন ভেবে তো আপনার খুশিতে নাচানাচি করার কথা, তা না করে ফ্যাস করে কান্না করছেন। এটা কেমন কথা? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম ধ্রুবর দিকে। নির্বিকার ভঙ্গিতে গাড়ি চালাচ্ছেন। কান্নার মাঝেও ক্ষীণ রাগ এসে ঝাপটে ধরল আমাকে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আমার। কান্না থামিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলাম কিছুক্ষণ। ধ্রুব আমার চাহনি বুঝতে পেরে আর চোখে পরপর কয়েকবার তাকালেন। গলা পরিষ্কার করে মিনমিনিয়ে বললেন, আমি কি করলাম? আমাকে রাগ দেখাচ্ছেন কেন? চোখ দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে ঝলসে দেবেন। আপনার দৃষ্টিতে পুরো ছাড়খাড় করে দিবেন আমাকে। আপনি কি থামবেন তুলতুলের আব্বু? আমাকে না রাগলে আপনার ভালো লাগে না, তাই না? আমার কঠিন বাক্যে ধ্রুবকে তেমন একটা প্রভাবিত করলো না। তিনি তার মতোই স্বাভাবিক। কোনো হেলদোল হলো না তার মাঝে। আমি হতাশ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইলাম।
বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে গেল। ধ্রুব বেশিক্ষণ থাকলেন না, সবার সাথে কুশল বিনিময় করে আবারও বেরিয়ে পড়েছেন যাওয়ার জন্য। আম্মুর কথা মতো আমিও ধ্রুবর পেছন পেছন গেট পর্যন্ত আসলাম তাকে বিদায় জানাতে। হঠাৎ করে ধ্রুব আমার দিকে ফিরে তাকালেন, দুহাত দুদিকে ছড়িয়ে শীতল কণ্ঠে বললেন, আসুন, আমাকে একটা টাইট হাঁক দিন। আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে চাইলাম। রাতবাতির নিয়ন আলোয় তার মুখই স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো ঝলঝল করছে সোডিয়ামের আলোয়, ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। আমি সহসা অবাক করা কণ্ঠে বললাম, মানে কি বলছেন? ধ্রুব হাসলেন, বড় বড় মতো শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি আসুন, আমাকে একটা হাঁক দিয়ে যান, আমি চলে যাচ্ছি। তুলতুলকে কাঁদিয়ে এসেছেন, আমি গেলেই তো মেয়েটা জিজ্ঞেস করবে তার মাম্মার কথা, তখন আমি না হয় আমার পক্ষ থেকে একটা টাইট হাঁক দিয়ে দেব। কিন্তু আমার কাছে তো মায়েদের মতো অসাধারণ মমতা আর তার গায়ের গন্ধ নেই, তাই আপনার কাছ থেকে একটু মমতা আর গায়ের গন্ধ নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। আমি হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। বাকরুদ্ধ অবস্থা আমার। কি বলবো ওনাকে? জড়িয়ে ধরবো কি না সেটাও বুঝতে পারলাম না। আমার দুর্বল মস্তিষ্ককে আর কষ্ট করে কিছু ভাবতে হয়নি। তার আগে ধ্রুব আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, নিজ শব্দে মুখ গুজে দিলেন আমার ঘাড়ে। আমি থমকে গেলাম কিছুক্ষণের জন্য, চোখ বড় বড় করে দেখতে লাগলাম রাস্তার আশেপাশে কেউ আছে নাকি। ভাগ্য সহায় হলো, রাস্তায় একটি মানুষও দেখা গেল না। পুরো ফাঁকা নির্জন রাস্তা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ধ্রুবর পিঠে আলতো হাত রাখলাম। ধ্রুব নড়ে চড়ে উঠলেন। আমার ঘাড়ের কাছে থাকা তার উষ্ঠ যুগল নারী অন্তত নরম গলায় বললেন, একটা কথা মনে রেখো সানশাইন, দূরত্ব সবসময় শুধু কষ্টদায়ক হয় না। কিছু কিছু দূরত্ব কষ্টের ফল হিসেবে অনেক কিছু ফিরিয়ে দেয়। ভালোর জন্য মাঝে মাঝে দূরত্বর প্রয়োজন হয়। ধ্রুব তার কথা শেষেই আলতো করে তার উষ্ঠদয় আমার ঘাড়ে ছুঁয়ে দিলেন। আমি কেঁপে উঠলাম। পুরোপুরি ঘটনা বুঝে মস্তিষ্ক সচল হয়ে ওঠার আগেই গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। ধ্রুব চলে গেছে। তার গাড়ি দৃষ্টির আড়াল হওয়ার আগ পর্যন্ত আমি তাকিয়ে থাকলাম। শূন্য রাস্তার থেকে দৃষ্টি সরিয়ে যন্ত্রের মতো পা ফেলে ফিরে আসলাম বাসায়। কেটে গেল আরও 2 দিন। পড়াশোনায় নিজেকে সারাক্ষণ ডুবিয়ে রাখলাম। সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু বই পড়লাম, পরীক্ষার প্রস্তুতি নিলাম। এত ব্যস্ততার মাঝেও কিছু কিছু জিনিসের অনুপস্থিতি আমার দীর্ঘশ্বাসের কারণ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে খালি বিছানায় দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়েছে। খাবার টেবিলে বসে মণিমা তুলতুলার আব্বুকে না দেখতে পেয়ে মন খারাপ হয়েছে। বারান্দায় এসে ধ্রুবর বেলি গাছ না দেখে বুকে তীব্র হাহাকার অনুভব করেছি। সারা বাড়ি জুড়ে তুলতুলের ছুটোছুটি করা আর মাম্মা ডাক শোনা ভীষণ মিস করেছি। মণিমা আর তুলতুলের সঙ্গে 2 দিন কথা হলেও ধ্রুবর সঙ্গে কথা হয়নি। ধ্রুবর দেওয়া ফোন দিয়েই কথা বলেছি মণিমার সাথে, তবে ধ্রুবকে কল দেওয়ার সাহস আর কারণ কোনোটাই খুঁজে পাইনি। কলিং বেলের শব্দ পেলাম, তবুও গেলাম না। আম্মু আছে, ভাইয়া আছে, তারাই খুলবে। আমি আগের মতোই দাঁড়িয়ে রইলাম ফাঁকা বারান্দায়। ঘুটঘুটে অন্ধকার আকাশ, কালো মেঘ ঢেকে আছে। কিছুক্ষণ বাদে বৃষ্টি নামবে বোধ হয়। মিনিট 5 পর কেউ একজন দরজা ঠেলে রুমে আসলো। শব্দ পেল আমি, তবুও পেছন ফিরে তাকালাম না। ভাবলাম আম্মু হয়তো এসেছে পড়াশোনার খোঁজ নিতে, কিন্তু আমার ধারণা ভুল হলো। পুরুষালী কণ্ঠে কেউ একজন ডাকলো, তুলতুলের আম্মু। আমি চমকে গেলাম। দ্রুত রুমে এসে দেখলাম ধ্রুব বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে, ক্লান্ত ভঙ্গিতে। আমাকে দেখা মাত্রই বুকে হাত দিয়ে অস্ফুট স্বরে থেমে থেমে বললেন, আমার বুকে ভীষণ ব্যথা করছে তুলতুলের আম্মু, কিছুটা হয়েছে আমার বুকে। আমি টের পাচ্ছি সেই জিনিসটার উপস্থিতি। মাঝে মধ্যে ভীষণ ভারী হয়ে যায় বুক, তখন কি তীব্র যন্ত্রণা করে, আমার শ্বাস নিতে কষ্ট হয়। আমার খুব ভয়ঙ্কর কিছু হয়েছে, আমি বুঝতে পারছি তুলতুলের আম্মু। ধ্রুব কথাগুলো বলেই হাঁপাতে শুরু করলেন। বুকে হাত দিয়ে বড় বড় করে শ্বাস নিচ্ছেন তিনি। আমার বুকে খুব ভয়ঙ্কর কিছু একটা উপস্থিতি টের পাচ্ছি তুলতুলের আম্মু। স্বাভাবিক কোনো রোগ বলে মনে হচ্ছে না। হঠাৎই বুকে সেই ভারী জিনিসটা অনুভব করি। তখন আচমকায় তীব্র যন্ত্রণা শুরু হয়। আপনি কি বুঝতে পারছেন আমার কষ্টটা? ধ্রুব ভীষণ উত্তেজিত হয়ে কথাগুলো বললেন। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বেশ কিছুক্ষণ। ধ্রুব এখনও বুকে হাত দিয়েই হাঁপাচ্ছেন। হয়তো এতগুলো কথা একসাথে বলার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, ওনার কি সত্যিই কিছু হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলাম ধ্রুবর দিকে। ওনার বাহুতে হাত রেখে চিন্তিত গলায় বললাম,
কি বলছেন? আমি তো কিছুই বলতে পারছি না। কি হয়েছে আপনার? আর হঠাৎ করে অসুস্থই বা হলেন কিভাবে? ডক্টর দেখিয়েছেন? ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, খুবই ভয়ঙ্কর। ডক্টর কিছুই করতে পারবে না। আমি এখনও টের পাচ্ছি আমার বুকে সেই ভয়ঙ্কর জিনিসটা নাড়াচাড়া করছে, আমাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। বুক চিরে বেরিয়ে আসতে যাচ্ছে এই জিনিসটা। ধ্রুব এবারও হাইপার হয়ে কথাগুলো বললেন। তার এমন বিধ্বস্ততা অবস্থা দেখে আমি খানিকটা ভয় পেলাম। ওনার পাশে বসে ভয় জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, খুব খারাপ লাগছে আপনার? ডক্টর আনতে বলবো? কি হয়েছে বুকে? আগে তো কখনো এসব বলেননি। আর কী সব নাড়াচাড়া করার কথা বলছেন? কিসের ভারী ভয়ঙ্কর জিনিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলুন না তুলতুলের আব্বু, আমার ভয় করছে। ধ্রুব সরু চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার ভাবভঙ্গি আমি কিছুই বুঝতে পারলাম না, কখনোই বুঝতে পারি না। ধ্রুব তার মাথা হালকা উঁচু করে ক্ষীণ স্বরে বললেন, বুঝিয়ে বলবো? আমি দ্রুত মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম। ধ্রুব এবার আধশোয়া হয়ে বসলেন। হাত বাড়িয়ে আমাকে কাছে ডেকে বললেন, এদিকে আসুন, বুকে মাথা রেখে শুনুন। ধ্রুব অপেক্ষা করলেন না। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি অবাক হলাম। খানিকক্ষণ স্তব্ধ থেকে দারুণ আগ্রহ নিয়ে শুনলাম ওনার বুকের ধুকপুকানি। ওনার হৃৎপিণ্ড লাফাচ্ছে, হয়তো কিছুটা দ্রুত গতিতে। তবে এটাই কি ওনার সমস্যা? আমি সরে আসতে চাইলে ধ্রুব বাধা দিলেন। আমাকে জড়িয়ে ধরে রাখলেন শক্ত করে। নরম গলায় বললেন, আমার বুকে বিশাল এক ভালোবাসার দলা পাকিয়ে গেছে। পাহাড় সমান ভালোবাসা অনুভব করছি। হঠাৎ করে বুকের ভেতরে এসে চেপে বসলো এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাচ্ছে, বুকের ভেতর চাপা থাকতে চাইছে না কিছুতে। ভালোবাসা ছাড়িয়ে দিতে চাচ্ছে সারা পৃথিবীতে, শহরের প্রতিটি অলিতে গলিতে, আর আমাদের সেই বেলি ফুল গাছটাতে ফুল হয়ে ফুটতে চাচ্ছে ভালোবাসা। বৃষ্টির ফোঁটা হয়ে ঝরতে চাচ্ছে, ধুয়ে মুছে দিতে চাচ্ছে সকল বিষাতার অবসন্নতা। ধ্রুব থামলেন, নীরব হলেন কিছুক্ষণের জন্য। আমি স্তম্ভিত হলাম, বাকরুদ্ধকর অবস্থা হলো আমার। বাহিরে দমকা হাওয়া বইছে, এলোমেলো বাতাস। আমার মন মস্তিষ্ক সবটাই এলোমেলো হলো সেই বাতাসের মতো। ধ্রুব ক্লান্ত ভঙ্গিত নিঃশ্বাস ফেললেন, বিষণ্ণ গলায় বললেন, ভালোবাসারা বুকের ভেতর থাকতে না চেয়ে আমায় তীব্র যন্ত্রণা দিচ্ছে, অসহনীয় যন্ত্রণা। আমি অসহায় হয়ে পড়েছি ভালোবাসার অত্যাচারে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আপনার কি মনে হচ্ছে না এটা একটা ভয়ঙ্কর রোগ? আমার মনে হচ্ছে আমি এই রোগেই মারা যাব। আমার বুকটা ফেটে যাবে। একটু যত্ন দরকার। আপনার উচিত ছিল একটু যত্ন নেওয়া। ভালোবাসাগুলো একটু আপনার আগলে রাখা প্রয়োজন ছিল, একটু সামলে নেওয়া প্রয়োজন। পারবেন তো আমাকে বাঁচাতে? আমার পার্সোনাল বুকটাকে একটু আগলে রাখতে পারবেন আপনি? আমি কোনো জবাব দিলাম না। এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থা আমার নেই। গলার স্বর আটকে গেছে কণ্ঠনালীতে। আমার মস্তিষ্কের পুরোটা জায়গায় দখল করে নিয়েছে ধ্রুবর কথাগুলো। আমি ভাবতে লাগলাম তার বলা কথা। ওনার ভালোবাসা আগলে রাখার ক্ষমতা কি আমার আছে? আমি কি আদৌ কারো ভালোবাসার যত্নে রাখার যোগ্য? জানি না। এসব প্রশ্নের উত্তর। এই অনুভূতিগুলোকে অসহনীয় লাগতে লাগলো। ভীষণ অস্বস্তি বোধ করলাম আমি। শরীরের প্রতিটি শিরায় শিরায় জেদ বয়ে গেল। রাগ হতে লাগলো নিজের উপর। আমি কারো ভালোবাসা আঁকলে রাখার ক্ষমতা রাখি না। যে আমার কাছে ভালোবাসা নিয়ে আসবে সে শুধুই কষ্ট পাবে। আমার দ্বারা মানুষ শুধুই কষ্ট পায়। ধ্রুব হালকা হেসে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আমার মনে হয় আপনি একটা শামুকের মতো। শামুক যেমন একটু নাড়াচাড়াতে নিজেকে খোলসের ভেতর লুকিয়ে নেয়, আপনিও ঠিক সেভাবেই নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছেন। তবে সমস্যা নেই, আপনি শামুক হলে আমি আপনার খোলস হতে রাজি। নিজেকে লুকিয়ে নিতে চাইলে আমার মাঝেই লুকিয়ে নিতে হবে, অন্য কোথাও না। অন্য কারো সেই অধিকার নেই। ধ্রুব আমাকে ছেড়ে দিতেই আমি ধরফরিয়ে উঠে বসলাম। নিজেকে এখন রোগী মনে হচ্ছে। ধ্রুবের বুকের ব্যথাটা যেন এখন নিজের মধ্যে এসে পড়েছে। বুক থুরফুর করছে তীব্রভাবে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম। দ্রুত বিছানা থেকে উঠে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি পড়তে বসুন, আমি শাকিল আর আব্বু আম্মুর সাথে কথা বলে আসি। আমি এসে আপনার সব পড়া চেক করব। কাল সকালে আপনার এক্সাম, তাই আজ এখানেই থাকবো। ধ্রুব হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে বই নিয়ে পড়তে বসলাম। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়লো চারপাশ। কানে শুধু ভাসতে লাগলো বৃষ্টির পাগল করা ছন্দ।
অনুভূতিহীন আমি হঠাৎ করে বৃষ্টির ছন্দে মাতাল হলাম। চেনা অচেনা সব অনুভূতিরা এসে ঝাপড়ে ধরল আমায়। বৃষ্টি স্নান এক গভীর রাত। ধ্রুব আমার হাত নিজের মুঠোয় আগলে নিয়ে এগিয়ে গেলেন বারান্দার দিকে। আমাকে পাশে নিয়ে দাঁড়ালেন রেলিংয়ের সামনে। বৃষ্টির ছাট আসছে গায়ে, শীতল হাওয়ায় কাটা দিয়ে উঠছে সারা শরীর। দুজনের মাঝে এক আকাশ সমান নীরবতা। মিনিট খানেক পর নীরবতা ভাঙে। ধ্রুব অতি নির্ম স্বরে বললেন, এ মেঘাচ্ছন্ন আকাশের মসুল ধরার বৃষ্টি দুটোই তোমার মতো স্নিগ্ধ। আমাদের মাঝে এই নীরবতা ঠিক তোমার চোখের মতোই গভীর। আর বাতাস, সেটা তো তোমার মুগ্ধ করা চাহনির মতোই শীতল। আমি অপলক তাকিয়ে রইলাম ধ্রুবর মুখের দিকে। কয়েক ঘন্টা আগের সেই কথাগুলো আবারও মনে পড়ল। হঠাৎ করে ধ্রুবর এমন পরিবর্তন আমাকে বারবার অস্বস্তিতে ফেলছে। ধ্রুব তার মুগ্ধ দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করলেন। অত্যন্ত শীতল কণ্ঠে থেমে বললেন, সানশাইন, শোনো না, একটা কথা বলছি তোমাকে। তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমাকে ভালোবাসি আমি। তোমাকে ভালোবাসার কারণটা জানি না, আর খুঁজতেও চাই না। ভালোবাসার নির্দিষ্ট কারণ খুঁজে পেলে ভালোবাসার তীব্রতা কমে যায়, মানুষটার প্রতি আগ্রহ কমে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে জোর করছি না আমাকে এত জলদি ভালোবাসতে। তুমি ধীরে ধীরে বুঝবে নিজের অনুভূতি, তখনই আমায় ভালোবাসবে। হয়তো তোমার আগে আমি বুঝে যাব তোমার ভালোবাসা। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ধ্রুব আমার কোনো সারা শব্দ না পেয়ে গাঢ় স্বরে বললেন, তোতুলের সাথে কথা হয়েছে? আমি মিহি কণ্ঠে বললাম, হ্যাঁ, ডিনার করার পরেই কথা হয়েছে। আচ্ছা, এখন যান, রুমে যেয়ে ঘুমিয়ে পড়ুন, সকাল সকাল উঠতে হবে। আমি মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়াতেই ধ্রুব পেছন থেকে ডাকলেন, তুলতুলের আম্মু। আমি পেছন ঘুরে কৌতূহলী চোখে তাকালাম ওনার নির্লিপ্ত চোখের দিকে। ঠোঁটের কোণে তরল ভঙ্গির হাসি, মুখে বৃষ্টির পানি লেগে আছে। কি অদ্ভুতই না দেখাচ্ছে তাকে। আমার দিকে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, আমার হতে হলে পুরোপুরি আমারই হতে হবে। সেখানে অতীতের বিন্দুমাত্র রেশ থাকবে না। আমি অপেক্ষা করতে রাজি আছি, হার মানতে নয়। ধ্রুব ভাই, আপনি জানেন অনুর যে পরীক্ষার হলে ফিট হয়ে যাওয়ার অভ্যাস আছে? ভাইয়ার কথা শুনে আমি জ্বলন্ত চোখে ওর দিকে তাকালাম। ভাইয়া পাত্তা দিল না আমার চাহনি। ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ধ্রুবর দিকে, মুখে শয়তানি হাসি। ভাইয়াকে আরও উৎসাহ দিয়ে ধ্রুব বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দেওয়ার সময় ফিট হয়েছিল সেটা জানি, এখনও কি সেই অভ্যাস আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? এই যে এখনও যদি দুষ্টুমি করে একটা থাপ্পড় দিই, দেখবেন কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ভাইয়া পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল। ধ্রুব তাল মিলল ভাইয়ের সাথে। তাদের এমন ঝংকার তোলা হাসি দেখে আমি রাগান্বিত গলায় বললাম, ভাইয়া তুই কি থামবি নাকি আম্মুর কাছে বিচার দেব? ভাইয়া মুখ বিকৃতি করে বলল, দেখলেন ধ্রুব ভাই, কিছু না বলতে কেমন শুরু করেছে। আমি রেগে মেগে কিছু বলবো, তার আগে ধ্রুব নিজের হাসি চেপে রেখে বললেন, থাক শাকিল, বাদ দাও, একটু পরে এক্সাম, এখন আবার কান্নাকাটি করলে সমস্যা। ধ্রুবর কথায় আমি তীক্ষ্ণ চোখে চাইলাম। ধ্রুব ঠোঁট চেপে হাসতেন। আমার রাগ পুরোপুরি অগ্রাহ্য করে আমার হাত ধরে বেরিয়ে পড়লেন ভার্সিটির উদ্দেশ্যে। পুরো রাস্তা আমি আর কোনো কথা বলিনি। ভার্সিটিতে এসে আমি গাড়ি থেকে নামতে ধ্রুব আমার পেছন পেছন আসলেন। আমার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন সানিয়ার জন্য। আমি কিছু বললাম না। বেশ খানিকটা সময় পর সানিয়া আসলো। ধ্রুবর সাথে কুশল বিনিময় শেষে ভার্সিটির ভিতরে চলে যাব, তখনই ধ্রুব আমার হাত ধরে নরম গলায় বললেন, ঠিক মতো এক্সাম দিও। আর হ্যাঁ, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করো না, মনোযোগ দিয়ে লিখবে। নিজের উপর বেশি চাপ দিও না, যতটুকু পারবে ততটুকুই লিখবে। আর হ্যাঁ, সব কিছু নিয়েছো কি না একবার দেখে নিও। আমি অবাক চোখে তাকিয়ে ধ্রুবর কথা শুনলাম। আমার পাশ থেকে সানিয়া দুষ্টুমি করে বলল, দোলা ভাই, আপনার বউ কিন্তু এর আগে অনেকবার এক্সাম দিয়েছে, আর আপনি যেমন করছেন মনে হচ্ছে কোনো বাচ্চা এই প্রথমে এক্সাম দিতে এসেছে। ধ্রুব খানিকটা বিব্রত বোধ করলেন, ততমতো খেয়ে বললেন, আচ্ছা যাও, তোমরা দেরি হচ্ছে। সানিয়া এবারও ঠোঁট চেপে হেসে বললেন, দুলা ভাই, অনুর হাতটা না ছাড়লে যাব কিভাবে? অবশ্য আপনি অনুর সাথে যেতে চাইলে আমি টিচারের সাথে কথা বলে দেখতে পারি রাজি হয় কিনা। ধ্রুব এবার ভীষণ লজ্জা পেলেন। ঝট করে আমার হাত ছেড়ে দিয়ে অপ্রস্তুত হয়ে আশেপাশে চোখ বুলালেন। 2 হাত পকেটে গুজে জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলেন তিনি। আমি অপলক সেদিকেই চেয়ে থাকলাম।
ধ্রুব কারো কথায় লজ্জা পায়, বিব্রত বোধ করেন। এটাও আজ নতুন দেখছি। মানুষটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। দুলা ভাই তোর অনেক কেয়ার করে, তাই না অনু? তোর কি মনে হচ্ছে না তোর নেওয়ার সিদ্ধান্তটাই ঠিক ছিল? আমার কেন যেন মনে হচ্ছে দুলাভাই তোর জন্য পারফেক্ট। দুলাভাই একমাত্র ব্যক্তি যে তোকে ভালো রাখতে পারবে। সানির কথার প্রতি উত্তরে আমি কিছুই বললাম না। নির্লিপ্ত চোখ জোড়ার দৃষ্টি নামিয়ে একদম পায়ের কাছে এনে স্থির করলাম। আশেপাশের হইচই আর সানির বলা কথা একের পর এক কোনোটাই কানে এসে পৌঁছালো না। আশেপাশের হইচই আর সানির বলা একের পর এক কথা কোনোটাই কানে এসে পৌঁছালো না। আমার মস্তিষ্কে চলতে থাকা চিন্তাধারাগুলো এক জায়গায় এসে থমকে গেল। পৃথিবীর কেউ কারোর জন্য পারফেক্ট নয়। কেউ কাউকে পুরোপুরি ভালো রাখতে পারে না। কেউ বিনা কারণে কাউকে ভালোবাসে না। প্রয়োজন ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। কারণ ছাড়া একটা পাতাও নড়ে না। সব কিছুতেই কারণ আছে, স্বার্থ আছে। আচ্ছা, ধ্রুবের ভালোবাসা কি সত্যি? আর সত্যি হলে ওই ভালোবাসার কারণ কি? আমার ভঙ্গ হৃদয়ের প্রতি সহানুভূতি, নাকি জোর জবরদস্তি হয়ে যাওয়া স্ত্রীকে মেনে নেওয়ার প্রচেষ্টা? হঠাৎ করে কেন ভালোবাসা হলো? এত এত প্রশ্নের জবাব কে দেবে আমায়? ধ্রুব কি দিতে পারবে আমার সকল প্রশ্নের জবাব? ক্লাসের রুমে এসে পা রাখতেই আমার মস্তিষ্ক স্থির হয়ে গেল। পরিবর্তন হলো আমার মন। বিশৃঙ্খল সকল চিন্তা ভাবনা তালাবদ্ধ করে রাখলাম মনের মাঝে। মস্তিষ্কে পুরোটা জুড়ে শুধুই পরীক্ষা নিয়ে ভাবতে লাগলাম। মণিমার কথা মনে পড়তেই মনটা ভালো হয়ে গেল। তার মেয়ে আমি, তার সব ইচ্ছে পূরণ করতে হবে আমাকে। মোহন আপু না পারলেও আমাকে পারতে হবে। খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিলাম। যতটা আশা করেছিলাম তার চেয়েও ভালো লিখেছি পরীক্ষার খাতায়। ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে রইলাম। আমার অবচেতন মন বলছে ধ্রুব আমাকে নিতে আসবে। আমি অপেক্ষা করলাম। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অনেকটা সময় ধরে অপেক্ষা করলাম। ধ্রুব আসলেন না। এমনকি ফোন করেও কিছু জানালেনও না। আমি তবুও পথ চেয়ে রইলাম ধ্রুবর জন্য। সানি হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ক্লান্ত গলায় বলল, দোস্ত চল না, আমরা একাই চলে যাই। দুলাভাই বোধহয় আসবে না। শুধু শুধু দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে কোনো মানেই হয় না, বল। সানি কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা ভাবল। পরক্ষণে উত্তেজিত হয়ে বলল, কি অদ্ভুত, দুলাভাই আসবে কি না তা ওনাকে ফোন করে জিজ্ঞেস করলেই তো হতো। কি বোকা আমরা, এতক্ষণ কেন আসলো না এই বুদ্ধি। যাই হোক, সময় নষ্ট না করে দুলাভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করা আসবে কিনা। আমি শান্ত চোখে সানির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ক্ষীণ স্বরে বললাম, আমি ওনাকে কখনো নিজ থেকে ফোন দেইনি। সানি প্রচণ্ড রকম অবাক হয়ে আমার দিকে তাকায়। চোখের ছানা বড় বড় করে অবিশ্বাসের গলায় বলল, তুই দুলাভাইকে নিজে থেকে কেন ফোন দিসনি? মানে কি? বিয়ের এতদিন হয়ে গেল অথচ তুই দুলাভাইকে একবারও নিজে থেকে কল করিসনি? আমি প্রতি উত্তরে ছোট্ট করে একটা শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নিলাম। রাস্তার দিকে তাকাতেই দেখলাম ভাইয়া আসছে। আমার সামনে এসে হাঁটুতে 2 ভর দিয়ে ঝুঁকে হাঁপাতে লাগলো। নিজেকে সামলে নিয়ে ক্লান্ত গলায় বলল, ওই রোডে প্রচুর জ্যাম রে অনু, জানিস তোর জন্য কতটা পথ আমার হেঁটে আসতে হয়েছে? আমার সৌর দৃষ্টি নিক্ষেপ করলাম ভাইয়ার ক্লান্ত শ্রান্ত মুখের দিকে। 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে সন্দিহান কণ্ঠে বললাম, আমি বলেছি তোকে আসতে? তুমি বলো নাই, কিন্তু তোমার স্বামী মানে আমার ধ্রুব ভাইয়ের হুমকি তার মহারানীকে যেন আমি যত্ন সহকারে কোলে করে বাসায় নিয়ে যাই। ভাইয়ার বিকৃত ভাষ্য শুনে আমি জ্বলন্ত চোখে চাইলাম। পরক্ষণে নিজের রাগ সামলিয়ে নিয়ে শান্ত গলায় প্রশ্ন করলাম, উনি তোকে আসতে বলেছে কেন? আরে ধ্রুব ভাইয়ের তো আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে নাকি জরুরি কাজ পড়ে গেছে, তাই তো আমাকে ফোন করে বলল তোকে নিয়ে যেতে। এখন চল তাড়াতাড়ি, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। সানি তুইও চল। ভাইয়া তৎক্ষণাৎ একটা অটোরিকশা থামিয়ে আমাদেরকে নিয়ে উঠে পড়লেন। বেশ খানিকটা পথ যেতে তীক্ষ্ণ শব্দে আমার ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিতেই স্ক্রিনে ধ্রুবর ছবি আর তার নিচে স্পষ্ট একটা নাম ভেসে উঠল, তুলে রাখবো। নিজের অজান্তে খানিকটা স্বস্তি বোধ করলাম। কিরে, ফোন রিসিভ করছিস না কেন? সানি আমার গায়ে হালকা ধাক্কা দিতে আমি অপ্রস্তুত হয়ে দ্রুত ফোন রিসিভ করলাম। সাথে সাথে ধ্রুব নিম্ন স্বরে বললেন, সরি, আমি আসতে পারিনি। আসলে হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই শাকিলকে বলেছি যেন আপনাকে নিয়ে আসে। ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। ধ্রুব কিছুটা সময় নিশ্চুপ থেকে ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? আমি ছোট্ট করে ক্ষীণ স্বরে বললাম, হ্যাঁ। এখন কি রাস্তায়? শাকিল আছে সাথে? হ্যাঁ।
আছে। আমাদের কথার মাঝে আচমকাই ভাইয়া সামনে থেকে ধমকে উঠল। রাগে চিরবিট করে বলল, এসব কী ধরনের কথাবার্তা হলো? হ্যাঁ এসব কেমন কথা? আমার তো শুনে বিরক্ত লাগছে। ধ্রুব ভাইও নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। তুই কি লজ্জা পাচ্ছিস আমার সামনে কথা বলতে? অদ্ভুত ব্যাপার তো, আমি তো তোকে কখনো আমার সামনে লজ্জা পেতে দেখিনি। ভাইয়ার কথা সুর টেনেই সানি কৌতুক করে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু আধটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক শাকিল ভাই। এতক্ষণ লজ্জা না পেল সানিয়ার ভাইয়ের কথায় আমি সত্যি সত্যি লজ্জা পেলাম। লজ্জা ভাব আরও প্রখর হলো যখন ফোনের অপ্রান্ত থেকে ধ্রুবর তরল ভঙ্গির হাসি শুনতে পেলাম। লজ্জায় লাল হতে লাগলাম আমি। ইচ্ছে করলো নিজেকে আড়াল করে নেই সব কিছু থেকে, কিন্তু এটা সম্ভব না কিছুতে। ধ্রুব নামক এই নির্লিপ্ত মানুষটার কারণেই প্রতিদিন নতুন নতুন অনুভূতির সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে। বিষণ্ণতার চাদরে মোড়ানো রাতের আকাশ, ধূসর কালো মেঘগুলো ভাসছে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে। প্রবল বেগে বইছে বৈশাখের ঝড়ো হাওয়া। আকাশের দিকে উদাসীন চেয়ে মন আনমনে ভাবতে লাগলাম, ধ্রুব এখন কী করছে? তিনিও কি আমার মতো এই বিষণ্ণ আকাশ দেখছে? ওনাকেও কি ছুঁয়ে দিচ্ছে বিশৃঙ্খল বাতাস? ভীষণ এলোমেলো হয়ে আছে আমার মন। কাল দুপুর থেকে ধ্রুবর সঙ্গে একবারও কথা হয়নি। ধ্রুব ফোন দেয়নি, আর আমিও ফোন করে ওনার খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। মণিমার কাছেও লজ্জায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। সব কিছুতেই যেন একটা দ্বিধাবোধ কাজ করে। ইচ্ছে করলেও সব ইচ্ছে পূরণ করতে মন সায় দেয় না। দ্বিধাবোধ আর অস্বস্তিতে বাধা পড়ে যায় সকল ইচ্ছে। ফোনের রিংটংয়ের শব্দে আমার ভাবনায় ছেদ পড়ল। ক্ষীণ বিরক্তি নিয়ে রুমের দিকে পা বাড়ালাম। ধ্রুব ফোন করেছে। খানিকক্ষণ স্থির চেয়ে থাকলাম ফোনের স্ক্রিনে। কাপা কাপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে ধরলাম। ফোনের অপর প্রান্তের মানুষটা নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, 2 মিনিটের মধ্যে বাহিরে আসুন। আমাকে কথা বলার সুযোগ না দিয়েই ধ্রুব লাইন কেটে দিলেন। আমি হতভম্ব হয়ে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো বিষয়টা যেন মাথার ওপর দিয়ে গেল। এই রাতের সময় বাহিরে কিভাবে? আর উনি অপেক্ষা করছেন মানে? কোথায় অপেক্ষা করছেন? 7-5 ভাবতে ভাবতেই ধ্রুবর সতর্কবার্তা এসে পৌঁছালো আমার ফোনে। 1 মিনিট বাকি, জলদি আসুন। ধ্রুব মেসেজ দেখেই আমি হড়বড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমে কাউকে না দেখে পা টিপে চুপি চুপি বেরিয়ে এলাম বাসা থেকে। গেটের কাছে আসতেই গাড়ি নিয়ে ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ধ্রুব হাত পকেটে গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার শান্ত শীতল মুখশ্রী। আমি ওনার দিকে এগিয়ে এসে বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম, ভেতরে না এসে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আমাকেই বা বাহিরে আসতে বললেন কেন? ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালেন। পকেট থেকে হাত বের করে তার এলোমেলো চুল নিখুঁত কাজ চালিয়ে দিলেন। সুন্দর করে চুলগুলো গুছিয়ে আমার প্রশ্ন পুরোপুরি অগ্রাহ্য করে বললেন, লেটস গো। কোথায় যাব? আমার প্রশ্নে ধ্রুব সহজ গলায় বললেন, আমি যেখানে যাব সেখানেই যাবে। আমি ধ্রুবকে ভ্রুকুচকে বললাম, ওনার কথায় নাকচ করে বললাম, আমি কোথাও যাব না। আমার ইচ্ছে করছে না, বাসায় কাউকে বলে বের হইনি। ধ্রুব বাঁকা হাসলেন। অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আপনার ইচ্ছে না থাকলেও যেতে হবে। ইফ আই কল ইউ, ইউ হ্যাভ টু বি দেয়ার। আমি আগের মতো ভ্রুকুচকে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ধ্রুব বোধহয় কিঞ্চিত বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, যা বলেছি তা করুন। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। তুলতুলের আম্মু। আমি যন্ত্রের মতো চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ধ্রুবও বসলেন। আমার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, সিট বেল্ট লাগিয়ে নিন। ধ্রুবর কথা মতো আমি সিট বেল্ট লাগিয়ে নিলাম। গাড়ি চলছে। এলাকার গলি পেরিয়ে চলে এলো অন্য রাস্তায়। আমি কিছুটা ইতস্তত করে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর বাসায় এসে ভেতরে যাননি কেন? আম্মু আমাকে না পেয়ে চিন্তা করবে তো। বউয়ের সাথে প্রেম করতে এসেছি, এতে আমার বোকাশোকা শাশুড়ি ভিলেন হবেন বলে তো মনে হয় না।